সন্ত্রাস। সন্ত্রাস শব্দটা দৈনন্দিন তুচ্ছ ব্যাপারে অত্যন্ত সাধারণ ও সার্বিকভাবে ব্যবহার হয়। ফলে প্রয়োজনের সময়ে এর প্রকৃত অর্থ প্রকাশে শব্দটি অক্ষম হলেও হতে পারে। তাই নরখাদক যেখানে হানা দিয়ে ফিরছিল, গাড়োয়ালের সেই 500 বর্গ মাইলের 50,000 অধিবাসী এবং 1918 থেকে 1926 সালের মধ্যে প্রতি বছর যে 60,000 তীর্থযাত্রী ওই এলাকা দিয়ে যাতায়াত করেছিল, তাদের কাছে সন্ত্রাস, প্রকৃত সন্ত্রাসের সংজ্ঞা কি, আমি আপনাদের তার সামান্য ধারণা দিতে চেষ্টা করব। কয়েকটা দৃষ্টান্ত দিয়ে অধিবাসী ও তীর্থযাত্রীদের সন্ত্রাসের কারণটা বোঝাব। রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা যা জারি করে, তার চেয়ে কঠোরতর কোনো সান্ধ্য আইন কোনো দিন বলবৎ করা হয়নি, এমন অমোঘতায় মান্যও করা হয়নি। দিনের আলোয় ওই এলাকার জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলত। পুরুষেরা দূরের বাজারে কেনা বেচার জন্যে কিংবা গ্রামের কাছে বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যেত। বাচ্চারা স্কুলে যেত, নইলে ছাগল চড়াতে বা শুকনো কাঠ কুড়োতে জঙ্গলে যেত। গ্রীষ্মে তীর্থযাত্রীরা হয় একা নয় দল বেঁধে কেদারনাথ ও বদ্রীনাথের দেবপীঠে যাওয়া আসা করত তীর্থপথে। সূর্য যখন পশ্চিম দিগন্তে পৌঁছত, ছায়া দীর্ঘ হতে থাকত, তখন এলাকাটির সমস্ত মানুষের গতিবিধি ব্যবহারে একটি অতি আকস্মিক লক্ষণীয় পরিবর্তন দেখা দিত। যে পুরুষেরা ধীরে সুস্থে বাজারে অথবা কাছের গ্রামে গিয়েছিল, তারা দ্রুত ফিরে আসত ঘরে। ঘাসের মস্ত বোঝা পিঠে মেয়েরা পাহাড়ের খাড়ায় ঢালবে হুড়মুড় করে নামতে থাকত। যে বাচ্চারা স্কুল থেকে ফেরবার সময়ে পথে অথবা ছাগলের পাল অথবা শুকনো কাঠ নিয়ে ফিরতে দেরি করছে, মারা গভীর উৎকণ্ঠায় তাদের ডাকাডাকি করত। পথে শ্রান্ত তীর্থযাত্রীদের সঙ্গে যে স্থানীয় বাসিন্দার দেখা হতো, সেই তাদের তাড়াতাড়ি যাত্রীশালায় চলে যেতে বলতো। রাত নামার সঙ্গে সঙ্গে সমস্ত এলাকায় থমথম করত এক অশুভ নৈঃশব্দ। কোথাও কোনো গতিবিধি, কোনো আওয়াজ নেই। স্থানীয় বাসিন্দাদের সবাই বন্ধ দরজার পিছনে, বহু ক্ষেত্রে বাড়তি দরজা লাগিয়ে তারা অধিকতর নিরাপত্তা খুঁজত। বাড়ির ভিতরে ঠাঁই পাবার ভাগ্য যে তীর্থযাত্রীদের হয়নি, তারা যাত্রীশালায় গা ঘেঁষাঘেঁষি করে থাকত। কি বাড়ির ভিতরে, কি যাত্রীশালায়, সবাই সেই ভয়ঙ্কর নরখাদক সাড়া পাবার ভয়ে চুপ করে থাকত। দীর্ঘ 8 বছর ধরে গাড়োয়ালের বাসিন্দা ও তীর্থযাত্রীদের কাছে সন্ত্রাস শব্দের সংজ্ঞা ছিল এই। আমি এবার কয়েকটি ঘটনার দৃষ্টান্ত দেব, দেখাবো এ সন্ত্রাসের কারণ কি। একটি 14 বছরের
অনাথ ছেলেকে 40টা ছাগলের তদারকির চাকরি দেওয়া হয়। ছেলেটি অনুন্নত, অস্পৃশ্য শ্রেণীর। প্রতি সন্ধ্যায় ও যখন ছাগল নিয়ে ফিরত, ওকে খেতে দেওয়া হতো। তারপর ছাগলগুলোর সঙ্গে একটি ছোট ঘরে বন্ধ করে রাখা হতো। ঘরটা ছিল লম্বা, সার বাঁধা কয়েকটি দোতলা বাড়ির একতলায়। ছেলেটির মনিব, ছাগলগুলোর মনিব, যে ঘরে থাকত তার ঠিক নিচে। ঘুমের মধ্যে পাছে ছাগলগুলো ওর গায়ে এসে পড়ে, সেই জন্য ছেলেটি ঘরের ভিতরের বাঁ কোণটি বেড়া বেঁধে ঘিরে নিয়েছিল। এই ঘরে শুধু একটি দরজা, কোনো জানালা ছিল না। ছেলেটি আর ছাগলগুলি নিরাপদে ঘরের মধ্যে ঢুকে পড়লে পরে ছেলেটির মনিব দরজা টেনে শেকল বন্ধ করত। পাল্লার সঙ্গে আটা শেকলের মুখটা চৌকাঠে বসানো আংটায় গলিয়ে দিত। শেকলের মুখ যাতে না খোলে সেজন্যে আংটার ভিতর এক টুকরো কাঠের গোঁজ ঢোকানো হতো। আরও নিরাপত্তার জন্য ছেলেটি ঘরের ভিতর দিকে একটা পাথর গড়িয়ে এনে দরজার গায়ে ঠেকিয়ে রাখত। ছেলেটির মনিব বলে, যে রাতে ছেলেটিকে ওর পূর্বপুরুষেরা ডেকে নেয় সে রাতেও দরজা যথারীতি বন্ধ ছিল। ওর কথার সত্যতাকে সন্দেহ করবার কোনো কারণ পাইনি আমি। দরজার গায়ে অনেকগুলি নখের গভীর আঁচড় ওর উক্তিকেই সমর্থন করে। এও সম্ভব যে আঁচড়ে দরজা খোলবার চেষ্টা করার সময়ে আংটার মুখের কাঠের গোঁজটা খুলে ফেলে চিতাটা। তারপর পাথরটা ঠেলে সরিয়ে ঘরে ঢোকা তার পক্ষে সহজ হবারই কথা। একটি ছোট ঘরে 40টা ছাগল গাদাগাদি করে ঠাসা, একটি কোণ বেড়া দিয়ে ঘেরা। এতে নড়াচড়া করবার বেশি জায়গা পাবার কথা নয় চিতাটার। দরজা থেকে ছেলেটি যেখানে, ঘরের সে কোন অবধি দূরত্বটুকু চিতাটা ছাগলগুলোর পিঠের উপর দিয়ে গিয়েছিল না পেটের তলা দিয়ে, তা অনুমান সাপেক্ষ। কেননা ও চলবার সময়ে ছাগলগুলোর প্রত্যেকটা নিশ্চয়ই দাঁড়িয়ে উঠেছিল। জোরে দরজা ঠেলে খোলার চেষ্টায় চিতাটা যে শব্দ করে, চিতাটা ঘরে ঢোকার পর ছাগলগুলোও নিশ্চয়ই গোলমাল করে। এই সব গন্ডগোলের মধ্যেও ছেলেটি নিঃসারে ঘুমুচ্ছিল মনে করাই সবচেয়ে বাঞ্ছনীয়। সেই জন্যেই সে সাহায্যের জন্যে বৃথা চেঁচায়নি। যে আতঙ্ক তাকে সন্ত্রস্ত করেছিল সে আতঙ্ক এবং ওর নিজের মধ্যে ব্যবধান তো একটি পাতলা তক্তা। ছাগলগুলো রাতের আঁধারে পালিয়ে বাঁচে। বেড়া ঘেরা কোণে ছেলেটিকে মেরে চিতাটা ওকে বয়ে শূন্য ঘর পেরিয়ে যায়, নেমে যায় পাহাড়ের খাড়া ঢাল বেয়ে। তারপর কয়েকটা স্তর কাটা ক্ষেত পেরিয়ে নেমে যায় পাহাড়ের পাথর ছড়ানো গিরিখাতের বুকে। সূর্যোদয়ের কয়েক ঘন্টা বাদে ওখানেই ছেলেটির মনিব ওর চাকরের জেহের যতটুকু চিতাটার ভুক্তাবশেষ তা খুঁজে পায়। অবিশ্বাস্য মনে হবে, কিন্তু 40টা ছাগলের একটার গায়েও এমনকি একটা আঁচড়ও লাগেনি। এক প্রতিবেশী এসেছিল বন্ধুর বাড়িতে একটু ধীরে সুস্থে ধূমপান করতে। ঘরটির আকার ইংরাজি এল, বড় হাতের এল বর্ণের মতো। যেখানে দুজন মেঝে বসে দেওয়ালে ঠেস দিয়ে তামাক খাচ্ছিল, সেখান থেকে ঘরের একমাত্র দরজাটা চোখে পড়ে না। দরজাটা ভেজানো, কিন্তু আটকানো নয়, কারণ সে রাত অবধি গ্রামের একটি মানুষও মারা পড়েনি। ঘর অন্ধকার। ঘরের মালিক সবে ওর বন্ধুর হাতে হুঁকোটা দিয়েছে, অমনি হুঁকোটা মাটিতে পড়ে গেল। ছিটিয়ে গেল এক পশলা জ্বলন্ত কাঠকয়লা আর তামাক। ও ওর বন্ধুকে
আরো হুঁশিয়ার হতে বলল, নইলে যে কম্বলে ওরা বসে আছে তাতেই বন্ধু আগুন ধরিয়ে ফেলবে। এই বলে জ্বলন্ত কাঠকয়লাগুলো কুড়োবার জন্যে ও সামনে ছুটল। যেমন ঝুঁকেছে, দরজাটা চোখে পড়ল। নতুন চাঁদ প্রায় ডুবুডুবু। চাঁদের পশ্চাৎপটের সিলুয়েটে লোকটি দেখল একটা চিতা ওর বন্ধুকে বয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে দরজা দিয়ে। কয়েকদিন পরে এই ঘটনার বিবরণী আমাকে দিতে দিতে লোকটি বলে, যখন চিতাটা আমার বন্ধুকে মারছিল, যখন বয়ে নিয়ে যাচ্ছিল, তখন আমি আমার বন্ধুর কাছ থেকে এমনকি একটা শ্বাস টানার বা অন্য কোনো শব্দই পাইনি, অথচ আমার এক হাতের মধ্যে ও বসেছিল। এ কথা যখন বলি তখন সত্যি কথাই বলি সাহেব, বন্ধুর জন্য তো কিছুই করার ছিল না আমার। তাই চিতাটা চলে যাবার পর কিছুক্ষণ সবুর করে আমি হামাগুড়ি দিয়ে দরজাটা অবধি যাই, তারপর তাড়াতাড়ি দরজা বন্ধ করে ছিটকি নিয়ে এঁটে দিই। এক গ্রাম প্রধানের স্ত্রী জ্বরে ভুগছিল। ওর শুশ্রূষার জন্য ওর দু বন্ধুকে ডাকা হয়। বাড়িতে দুটি ঘর, বাইরের ঘরে দুটি দরজা। একটির মুখ একটা ছোট টালি পাথরে বাঁধানো উঠোনের দিকে, অন্যটি দিয়ে ভিতরের ঘরে যাওয়া যায়। বাইরের ঘরে মেঝে থেকে প্রায় 4 ফুট উঁচুতে সংকীর্ণ এক ফালি একটা জানালাও ছিল। জানালাটা খোলা। জানালার মুখে পিতলের একটা বড় ঘড়া। ঘড়ায় রোগিণীর জন্য খাবার জল। বাইরের ঘরে যাবার একটি দরজা ছাড়া ভিতরের ঘরের 4 দেওয়ালের একটিতেও একটা ছিদ্র অবধি নেই। উঠোনে বেরোবার দরজাটা বন্ধ, শক্ত করে আঁটা সাঁটা। 2 কামরার মাঝের দরজাটা হাট করে খোলা। ভিতরের ঘরে 3টি মেয়েই মাটিতে শুয়েছিল। রোগিণী মাঝখানে, 2 পাশে 2 বন্ধু। বাইরের ঘরে জানালাটির খুব কাছ বরাবর একটি খাটে শুয়েছিল মহিলার স্বামী। ওর খাটের পাশে মেঝের উপর লণ্ঠন, যাতে লণ্ঠনের আলো ভিতরের ঘরে গিয়ে পড়ে। তেল বাঁচাবার জন্য লণ্ঠনের পোলতেটা নামানো। মাঝ রাত বরাবর 2 ঘরের বাসিন্দারাই যখন ঘুমুচ্ছে, চিতাটা ওই সরু এক ফালি জানালা দিয়ে ঢোকে। পিতলের ঘড়াটা প্রায় জানালা জোড়া। কোনো অলৌকিক উপায়ে চিতাটা ঘড়া ফেলে দেওয়াটা বাঁচায়। পুরুষটির নিচু খাটটি ঘুরে গিয়ে ভিতরের ঘরে ঢুকে রোগিণীকে মারে। চিতাটা যখন ওর শিকার তুলে ধরে জানালা দিয়ে বেরোবার চেষ্টা করে, তখন ভারী পিতলের ঘড়াটা সশব্দে মাটিতে আছড়ে পড়ে। একমাত্র তখনই নিদ্রিতেরা জেগে ওঠে। লণ্ঠনের পোলতে বাড়াবার পর দেখা যায় অসুস্থ মহিলাটি তাল গোল পাকিয়ে জানালার নিচে পড়ে আছে। গলায় 4টে বড় বড় দাঁতের দাগ। সে রাতে শুশ্রূষাকারিণীদের মধ্যে একজন হলো এক প্রতিবেশীর স্ত্রী। আমাকে ঘটনার বিবৃতি দেওয়ার সময় প্রতিবেশীটি বলে, মেয়েটা জ্বরে খুব ভুগছিল, ও হয়তো মারা যেতই। ভাগ্য ভালো যে চিতাটা ওকেই বেছে নেয়। 2 জন গুজার ওদের 30টা মোষের পাল নিয়ে এক চড়াই অর্থাৎ চারণভূমি থেকে আরেকটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। লোক দুটি সহোদর ভাই। বড় ভাইয়ের 12 বছরের মেয়েটি ওদের সঙ্গে ছিল। ওরা ও অঞ্চলে নবাগত। হয় ওরা নরখাদকটির কথা শোনেইনি, অথবা ওদের যতটা নিরাপদ প্রহরায় রাখা দরকার মোষগুলোই তা করতে পারবে, এই রকম ভাবা আরো সম্ভব। পথের কাছে 8000 ফুট উচ্চতায় সরু এক ফালি সমভূমি। তার নিচে প্রায় 15 কাঠা চওড়া কাস্তে আকৃতির স্তর কাটা ক্ষেত। ক্ষেতটি বহুদিন অনাবাদে পড়ে আছে। লোক দুটি
আস্তানার জন্য এই জায়গাটিই বেছে নিল। ওদের চারপাশ ঘেরা জঙ্গল, সেখান থেকে খোঁটা কেটে এনে খেতে শক্ত করে পুঁতে মোষগুলোকে লম্বা সারে বাঁধল। মেয়েটি রাঁধল। রাতের খাওয়া সেরে রাস্তা আর মোষগুলোর সারির মাঝামাঝি সরু ফালি জমিটায় কম্বল বিছিয়ে 3 জনই ঘুমিয়ে পড়ল। সে এক গাঢ় অন্ধকারের রাত। মোষের গলার ঘণ্টার ঢংঢঙানিতে, ভীত পশুগুলোর ফোঁসফোঁসানিতে ভোরের দিকে পুরুষ দুজনের ঘুম ভেঙে যায়। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে ওরা জানত ওই শব্দগুলি হচ্ছে কোনো মাংসাশী জানোয়ারের উপস্থিতির প্রমাণ। ওরা একটি লণ্ঠন জ্বালল, মোষগুলোকে শান্ত করতে গেল। দেখতে গেল যে একটি মোষও যেন খোঁটায় বাঁধা দড়ি না ছেড়ে। ওরা গিয়েছিল মাত্র কয়েক মিনিটের জন্য। যখন শোয়ার জায়গায় ফিরে এসেছে তখন দেখে মেয়েটি বেপাত্তা। ওরা যাওয়ার সময় মেয়েটি ঘুমুচ্ছিল। যে কম্বলেও শুয়েছিল তাতে রক্তের বড় বড় ছাপ। আলো ফুটতে বাবা আর কাকা রক্তের দাগ অনুসরণ করে। রক্তের দাগ খোঁটায় বাঁধা মোষের সারি ঘুরে গিয়ে সরু ক্ষেতটা পেরিয়ে পাহাড়ের খাড়ায় ঢালবে, কয়েক গজ নিচে নেমে যায়। সেইখানেই চিতাটা তার শিকার খেয়েছে। আমার দাদার জন্মটাই খারাপ লগ্নে সাহেব, কেননা ওর কোনো ছেলে নেই, এই একটি মাত্র মেয়ে ছিল। মেয়েটির শিগগির বিয়ে হবার কথা। ভরা বয়সে ওই মেয়েটিই ওকে উত্তরাধিকারী যোগাবে বলে দাদা আশা করেছিল। এখন এই চিতাটা এসে ওকেই খেলো। আরও বলে চলতে পারি আমি, কেননা বহু লোক মারা পড়েছে। প্রত্যেক মৃত্যুরই নিজস্ব এক করুণ কাহিনী আছে। তবে আমার মনে হয় রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা বিষয়ে গাড়োয়ালের বাসিন্দাদের যে সন্ত্রস্ত হবার যথেষ্ট কারণ ছিল তা আপনাদের বোঝাবার পক্ষে আমিও যথেষ্টই বলেছি। বিশেষ করে মনে রাখা দরকার, গাড়োয়ালিরা অত্যন্ত কুসংস্কারগ্রস্ত। চিতাটার সঙ্গে শারীরিক সংস্পর্শে আসার ভয় তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছিল অলৌকিকতা বিষয়ে গাড়োয়ালিদের দারুণতম ভয়। আমি তার একটা দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি। এক সকালে ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে আমি রুদ্রপ্রয়াগের ছোট এক কামরা ইন্সপেকশন বাংলো থেকে বেরোই। বারান্দা থেকে নেমেই মানুষের পায়ে পায়ে ক্ষয়ে যাওয়া জমির ধুলোয় নরখাদকটার থাবার ছাপ দেখলাম। ছাপগুলো একেবারে টাটকা। বোঝা গেল আমার মাত্র কয়েক মিনিট আগে চিতাটা বারান্দা থেকে নেমে গেছে। থাবার ছাপ যে দিক পানে গেছে তাতে স্পষ্ট বোঝা যায় বাংলোয় আসার উদ্দেশ্য ব্যর্থ হওয়াতে চিতাটা 50 গজ খানেক দূরে তীর্থপথের দিকে যাচ্ছে। জমির ওপরটা বেজায় শক্ত, তাই বাংলো আর তীর্থপথের মাঝামাঝি জায়গায় থাবার ছাপ অনুসরণ করা সম্ভব হলো না। তবে গেটের কাছে পৌঁছতেই দেখি থাবার ছাপ গোলাপরাইয়ের দিকে যাচ্ছে। গত সন্ধ্যায় ওই পথে ভেড়া ছাগলের এক বড় পাল গেছে। ওদের খুঁড়ে ওড়ানো ধুলোর উপরেও চিতাটার থাবার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এত স্পষ্ট যেন টাটকা পড়া তুষারের ওপর থাবার ছাপ পড়েছে। নরখাদকটার থাবার ছাপের সঙ্গে ততদিনে আমার দিব্যি পরিচয় হয়ে গিয়েছে। প্রায় অনায়াসে যে কোনো 100 চিতার থাবার ছাপের মধ্যেও আমি ওর থাবার ছাপ আলাদা করে চিনে নিতে পারি। মাংসাশী পশুর থাবার ছাপ থেকে অনেক কিছু জানা যায়, যেমন প্রাণীটি মদ্দা না মাদি, তার বয়স, তার শরীরের আয়তন। যখন প্রথম দেখি তখনই নরখাদকটির থাবার ছাপ আমি খুব যত্ন করে খুঁটিয়ে দেখে নিয়েছিলাম। আমি জানতাম ওটা একটা অতিকায় মদ্দা চিতা, ওর যৌবন পার করেছে বহুকাল আগে। এই সকালে নরখাদকটার থাবার চিহ্নের পেছু পেছু চলতে চলতে দেখলাম ও আমার চেয়ে মাত্র কয়েক মিনিটের পথ এগিয়ে আছে, চলছে মন্থর স্থির গতিতে। এত
এত কাক ভরে পথে কোনো লোক চলাচল নেই। পথটা এঁকে বেঁকে অসংখ্য ছোট গিরিকন্দরে ঢুকেছে আর বেরিয়েছে। অতি সাবধানে আমি প্রতিটি মোড়ের বাঁক ঘুরছিলাম, কেননা ভোরের আলো ফোটার পর কখনো না বেরোবার নীতি এবারটা ও না মানতেও পারে, সে সম্ভাবনাও আছে। তারপর মাইল খানে গিয়ে দেখলাম চিতাটা পথ ছেড়ে একটা বড় জংলা পথ ধরে ঝোপঝাড় ও গাছের ঘন জঙ্গলে ঢুকে গেছে। চিতাটা যেখানে রাস্তা ছেড়েছে সেখান থেকে 100 গজ দূরে একটা ছোট ক্ষেত, তার ঠিক মাঝখানে একটা কাঁটা ঝোপে ঘেরাও জায়গা। ক্ষেতের মালিক ওটি তৈরি করেছে যাতে পশুচারকরা ওখানে আসতে উৎসাহ পায়, ওর জমিটাও সার পায়। গত সন্ধ্যায় তীর্থপথ ধরে যে ছাগল ভেড়ার পাল এসেছে তা এই ঘেরাও জায়গাতেই ছিল। পালের মালিক একটি বলিষ্ঠ পুরুষ। চেহারা দেখলে মনে হয় প্রায় আধ শতাব্দী ধরে ও ব্যবসার মাল নিয়ে তীর্থপথে যাওয়া আসা করছে। আমি যখন এসে পৌঁছলাম তখন ও সবে ঘেরাও জায়গাটার ঢোকার মুখের কাঁটা ঝোপগুলোর ঝাঁপটা সরাচ্ছিল। আমার প্রশ্নের জবাবে ও বলল, চিতাটার চিহ্ন মাত্র ও দেখেনি বটে, তবে সবে যখন ভোরের আলো ফুটেছে তখন ওর পালরক্ষী প্রহরী কুকুর দুটো ডেকে ওঠে। কয়েক মিনিট বাদে পথের উপরের জঙ্গলে একটি কাকার হরিণ ডাকে। আমি যখন বুড়ো মালবাহককে জিজ্ঞাসা করলাম ওর একটা ছাগল আমায় বেচবে কিনা, ও জিজ্ঞাসা করলে কি উদ্দেশ্যে আমি ওর ছাগল চাইছি। যখন বললাম নরখাদকটার টোপ হিসাবে বেঁধে রাখবার জন্যে, ও বেড়া ছেড়ে বেরিয়ে এলো। ঝাঁপ দিয়ে মুখটা বন্ধ করে আমার কাছ থেকে একটা সিগারেট নিল, পথের ধারে একটা পাথরের উপরে বসলো। কিছুক্ষণ আমরা ধূমপান করলাম। আমার প্রশ্নের কোনো জবাব মিলল না। তারপর ও কথা বলতে শুরু করলো। আপনি নিশ্চয়ই সেই সাহেব। বদ্রীনাথের কাছে আমার গ্রাম থেকে নামার সময়ে আমি আপনার কথা শুনেছি। আমার দুঃখ হচ্ছে মিছিমিছি বাড়ি ঘর ছেড়ে এত দূরে এতটা পথ এলেন আপনি। এই অঞ্চলের প্রতিটি নরহত্যার জন্য দায়ী ও দুষ্ট আত্মাটা কোনো জানোয়ারই নয়। আপনি ভাবছেন ওটা জানোয়ার, গুলি গোলা দিয়ে ওটাকে মারা যাবে, অথবা আপনার আগে অন্যরা ওটাকে মারবার যেসব পন্থা ভেবেছে আপনিও যা ভাবছেন সেই উপায়ে ওটাকে মারা যাবে। এই দ্বিতীয় সিগারেটটা টানতে টানতে আমার কথার প্রমাণস্বরূপ আমি আপনাকে একটা গল্প বলছি। গল্পটা আমাকে বলেছিলেন আমার বাবা। সবাই জানে, কেউ তাকে কখনো মিছে কথা বলতে শোনেনি। আমার বাবার তখন জোয়ান বয়স, আমি তখনো জন্মাইনি। এখন যেটা এই অঞ্চলে উপদ্রব করছে ঠিক এর মতোই একটা দুষ্ট আত্মা আমাদের গ্রামে হানা দেয়। সবাই বলে এ একটা চিতা। পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাড়িতে বাড়িতে নিহত হতে থাকে। জানোয়ারটাকে মারবার জন্য এখন যেমন হচ্ছে ওখানেও সব রকমের চেষ্টা করা হয়, ফাঁদ পাতা হয়। বহু খ্যাত অব্যর্থ শিকারীরা কাছে বসে চিতাটাকে গুলিগোলা মারে। ওটাকে মারবার এই সব চেষ্টা ব্যর্থ হলে পরে মানুষ ভীষণ আতঙ্কে সন্ত্রস্ত হয়ে পড়ে। সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময়ে কেউ ঘরের আশ্রয় ছেড়ে বেরোতে সাহস করত না। তারপর আমার বাবার গ্রাম আর আশেপাশের গ্রামের প্রধানরা সকলকে পঞ্চায়েতে হাজির হতে হুকুম দেয়। সবাই হাজির হলে পরে তারা সভাকে উদ্দেশ্য করে বলে, এই নরখাদক চিতাটার হাত থেকে রেহাই পাবার কোনো নতুন পন্থা খুঁজে বের করতে হবে। একটি বুড়োর নাতি গত রাতে নিহত হয়। সদ্য সদ্য সে শ্মশান ঘাট থেকে ফিরেছে। সে উঠে দাঁড়িয়ে বলে, ওর পাশে শুয়ে ওর নাতি ঘুমোচ্ছিল। বাড়িতে ঢুকে কোনো চিতা নাতিকে মারেনি, মেরেছে নিজেদের মধ্যেরই কেউ। যখন মানুষের রক্ত মাংসের লোভ জাগে তখন সে চিতা রূপ ধরে। যেসব চেষ্টা করা হয়েছে তাতে যে তাকে মারা যাবে না তার প্রমাণ তো যথেষ্টই মিলল।
আগুন দিয়ে পুড়িয়ে একমাত্র মারা যেতে পারে ওকে। বুড়ো বলে, ভাঙা মন্দিরের কাছের কুঁড়ে ঘরে যে মোটা সাধু থাকে ওর তাকে সন্দেহ হচ্ছে। এই কথায় বেজায় হই হল্লা বেঁধে যায়। কেউ বলে নাতি মরার শোকে বুড়ো পাগল হয়ে গিয়েছে, আবার অন্যেরা বুড়োকে সমর্থন করে। এদের পরে মনে পড়ে যখন থেকে নরহত্যা শুরু হয় সেই সময়ই সাধুটা গ্রামে এসেছে বটে। সকলের আরও মনে পড়ে একটা মানুষ মারার পরদিন সাধুটা বিছানায় চিৎপাত হয়ে পড়ে সারা দিন ধরে ঘুমোয়। সবাই শান্ত হলে ব্যাপারটা নিয়ে বহু তর্ক বিতর্ক চলে। অবশেষে পঞ্চায়েত স্থির করে এখনই কিছু করা হবে না, তবে ভবিষ্যতে সাধুর গতিবিধির উপর নজর রাখা উচিত হবে। জমায়েতি লোকজনকে 3 দলে ভাগ করা হয়। যে রাতে এবার নরহত্যা হতে পারে বলে অনুমান, সেই রাত থেকেই প্রথম দল লক্ষ্য রাখতে শুরু করবে। মোটামুটি নিয়ম বাঁধা সময় বাদে বাদেই হত্যাগুলো ঘটছিল। প্রথম ও দ্বিতীয় দল যখন পাহারা দেয়, সেই সব রাতে সাধুটা ঘর ছেড়ে বেরোলো না। আমার বাবা ছিলেন তৃতীয় দলের সঙ্গে। রাতে উনি নিশ্চুপে নিজের জায়গায় দাঁড়ালেন। একটু বাদেই কুঁড়ের দরজা আস্তে খুলে গেল। সাধুটা বেরিয়ে এসে রাতের আঁধারে মিলিয়ে গেল। কয়েক ঘন্টা বাদে দূরে পাহাড়ের গায়ে অনেক উঁচুতে এক কাঠ কয়লা জ্বালানিওয়ালার কুঁড়ে ঘরের দিক থেকে রাতের বাতাসে ভেসে নিচে এসে পৌঁছল একটি যন্ত্রণার্ত আর্ত চিৎকার। তারপর সব নিঃশব্দ। আমার বাবার দলের কেউ সে রাতে 2 চোখের পাতা এক করেনি। পূর্ব আকাশে যখন নূতন দিনের আলো দেখা দিচ্ছে, ওরা দেখলো সাধু বাড়ির দিকে ছুটছে। সাধুর হাত আর মুখ থেকে রক্ত গড়াচ্ছে। সাধু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে পাহাড়েদারেরা এগিয়ে গেল। ঝুলন্ত শিকল চৌকাঠের আংটায় গলিয়ে বাইরে থেকে বন্ধ করলো দরজাটা। তারপর প্রত্যেকে গিয়ে নিজের নিজের খড়ের গাদা থেকে এক একটা করে বড় বড় খড়ের আঁটি নিয়ে এলো। সকালে সূর্য যখন উঠল, তখন যেখানে কুঁড়েটা ছিল সেখানে জ্বলন্ত ধুমন্ত ছাই ছাড়া আর কিছুই নেই। সেই দিন থেকেই নরহত্যাও বন্ধ হলো। এই অঞ্চলের বহু সাধুর কারো ওপরই এ পর্যন্ত সন্দেহের নজর পড়েনি। তবে যখন পড়বে, তখন আমার বাবার সময়ে যে পন্থায় কাজ হয়েছিল, আমার কালেও তাতেই কাজ হবে। সেই দিন না আসা পর্যন্ত গাড়োয়ালের লোকের দুর্ভোগ চলতেই থাকবে। জিজ্ঞাসা করছিলেন আপনাকে একটা ছাগল বেচবো কিনা। ছাগল আমি বেচবো না সাহেব, বাড়তি ছাগল একটাও নেই আমার। যেটাকে আপনি নরখাদক চিতা ভাবছেন, আমার গল্প শোনার পরও যদি তার টোপের জন্য কোনো পশু বেঁধে রাখতে চান, আমি আপনাকে একটা ভেড়া ধার দেব। যদি ভেড়াটা মারা পড়ে, আপনি আমাকে তার দাম দিয়ে দেবেন। যদি না পড়ে, তবে আমাতে আপনাতে কোনো টাকা লেনদেন হবে না। আজকের দিনটা আর রাতটা আমি এখানে জিরুব। কাল ভুটিয়া তারা অর্থাৎ শুকতারা ওঠার সঙ্গে সঙ্গেই আমাকে বেরিয়ে পড়তে হবে। সূর্যাস্তের সমসমকালে সন্ধ্যায় আমি সেই কাঁটা ঝোপ ঘেরাও জায়গায় ফিরে গেলাম। আমার মালবাহী বন্ধু মহানন্দে ওর পাল থেকে একটা মোটা ভেড়া আমায় বেছে নিতে দিল। মনে হলো ভেড়াটার ওজন যা, তাতে চিতাটার 2 রাতের খোরাকি হয়ে যাবে। প্রায় 12 ঘন্টা আগে যে পথে চিতাটা গেছে, তার কাছাকাছি ঝোপ জঙ্গলে আমি ভেড়াটা বেঁধে রাখলাম। পরদিন সকালে খুব ভোরে উঠলাম। বাংলো থেকে বেরোচ্ছি, আবার দেখি বারান্দা থেকে নরখাদকটা যেখানে নেমেছে সেখানে তার থাবার ছাপ। গেটে পৌঁছে দেখি গোলাপরাইয়ের দিক থেকে চিতাটা এসেছিল। বাংলোয় দেখা দিয়ে রুদ্রপ্রয়াগ বাজারের দিকে গেছে। সত্যি কথাটা হলো, চিতাটা শিকার হিসেবে মানুষ খুঁজছিল।
আমি ওর জন্যে যে ভেড়াটা রেখেছিলাম তাতে যে কোনো আগ্রহই চিতাটা দেখায়নি, তাতে তাই প্রমাণ করে। আমি ভেড়াটাকে বাঁধার অল্প পরেই চিতাটা ওটাকে মারে, কিন্তু ভেড়াটার এতটুকুও ও খায়নি দেখে আমি অবাক হলাম না। বুড়ো মালবাহক শীষ দিয়ে ওর ছাগল ভেড়ার পালকে ডাকল। হরিদ্বারে যাবার জন্য উতরাই পথে রওনা হলো। যাবার কালে ও বলে গেল, ঘরে ফিরে যাও সাহেব, পয়সা আর সময় বাঁচাও তোমার। কয়েক বছর আগে রুদ্রপ্রয়াগের কাছাকাছি অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। তবে সুখের বিষয়, তার পরিণতি অত শোচনীয় নয়। আত্মীয় বন্ধুদের হত্যায় ক্ষেপে আগুন হয়ে রাগে খ্যাপাখ্যাপ্ত একদল লোক 10 জুলাপট্টির কোটগি গ্রামের এক হতভাগ্য সাধুকে ধরে। তাদের দৃঢ় বিশ্বাস কোনো মানুষই এই মৃত্যুগুলোর জন্য দায়ী। ফিলিপ মেসন তখন গারোয়ালের ডেপুটি কমিশনার। কাছাকাছি তাঁবু ফেলেছিলেন মেসন। সাধুটির উপরে ওরা হিংস্র প্রতিশোধ নেবার আগেই উনি ঘটনাস্থলে পৌঁছে যান। মেসন অভিজ্ঞতায় প্রবীণ। জনতার মেজাজের মাত্রা দেখে মেসন বললেন, প্রকৃত অপরাধী যে ধরা পড়েছে তাতে তার কোনো সন্দেহই নেই। তবে ন্যায় বিচারের দাবিতে এই বলে যে জনতা সাধুটিকে হত্যা করবার আগেই ওর অপরাধ সুপ্রমাণিত হোক। তাই তিনি প্রস্তাব করেন সাধুটিকে গ্রেপ্তার করা হোক, রাত দিন কড়া পাহারায় থাকুক। এই প্রস্তাবে জনতা রাজি হয়। 7 দিন 7 রাত সাধুটিকে পুলিশ সযত্নে পাহারা দেয়। জনতাও সমান মনোযোগে নজর রাখতে থাকে। 8 দিনের দিন সকালে যখন পাহারা আর নজরদার বদল হচ্ছে, খবর আসে কয়েক মাইল দূরে এক গ্রামে আগের রাতে এক বাড়িতে হানা পড়েছে এবং একটি লোককে নিয়ে গেছে। সেদিন সাধুটিকে ছেড়ে দেওয়াতে জনতা কোনো আপত্তি করেনি। এইবার না হয় ভুল লোককে ধরা হয়েছিল, পরের বার আর কোনো ভুল হবে না, এই বলে তারা নিজেদের মনকে বোঝায়। গাড়োয়ালে নরখাদকদের সকল নরহত্যার জন্যই সাধুদের দোষী করা হয়। নৈনিতাল ও আলমোড়া জেলায় অনুরূপ প্রতি মৃত্যুর জন্য দায়ী করা হয় বোকসারদের। পাহাড়ের পায়ের কাছে অস্বাস্থ্যকর তৃণভূমি তরাইয়ে থাকে বোকসারেরা। ওদের জীবন ধারণের প্রধান উপায় শিকার। লোকবিশ্বাস, সাধুরা মানুষ মারে রক্ত মাংসের লোভে। বোকসারেরা মারে যাকে মারছে তার গায়ের গহনা বা অন্য দামি জিনিসের লোভে। নৈনিতাল ও আলমোড়া জেলায় পুরুষের চেয়ে মেয়েরাই নরখাদকের হাতে মারা পড়েছে বেশি। যে কারণ এখনই দেখানো হলো, তার চেয়ে ভালো কারণ অবশ্যই তার পিছনে আছে। কল্পনা বিলাসী নই আমি, কেননা বড় দীর্ঘকাল আমি নীরব নিভৃত সব জায়গায় থেকেছি। তবুও শুধু বসে বসে রুদ্রপ্রয়াগের রাতের পর রাত কাটিয়েছি। একবার তো একটানা 28 দিন কেটেছিল। সেতু অথবা তেরাস্তা চৌরাস্তার মুখ, অথবা গ্রামে ঢোকার পথ, অথবা পশু বা মানুষ মরির উপর নজর রেখেছি বসে বসে। তখন আমিও কল্পনায় ভাবতাম নরখাদকটার শরীরটাই চিতার, মাথাটা পিশাচের। যখন প্রথমবার ওকে দেখেছিলাম নরখাদকটা অতিকায়, গায়ের রং হালকা। ও একটা পিশাচ। রাত্রের দীর্ঘ প্রহর ধরে আমার উপর নজর রাখে। নজর রাখতে রাখতে ওর উপর টেক্কা মারার জন্য আমার ব্যর্থ প্রচেষ্টা দেখে ও নিঃশব্দ পৈশাচিক হাসিতে কাঁপে, মাটিতে গড়ায়। কখনো মুহূর্তের জন্য আমি অসতর্ক হব, আমার গলায় দাঁত বসাবার প্রত্যাশিত সুযোগ ও পাবে। সেই সময়ের প্রত্যাশায় ও ঠোঁট চাটে। রুদ্রপ্রয়াগের নরখাদক যখন গাড়োয়ালের অধিবাসীদের সন্ত্রস্ত করে বেড়াচ্ছে, তখন অত বছর ধরে সরকার কি করছিল সে প্রশ্ন করা যেতেই পারে। সরকারের ধামা ধরছি না আমি,
তবে ও অঞ্চলে 10 সপ্তাহ কাটাবার পর আমি জোর দিয়ে বলবো অঞ্চলটি এই সন্ত্রাস মুক্ত করবার জন্য সাধ্যায়ত্ত সব কিছুই করেছে সরকার। ওই সময়কালের মধ্যে আমি বহু শত মাইল হেঁটেছি, উপদ্রুত অঞ্চলের প্রায় অধিকাংশ গ্রামেই গেছি। পুরস্কার ঘোষণা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস সে পুরস্কার হলো 10,000 নগদ টাকা এবং 2টি গ্রাম। গাড়োয়ালের 4,000 লাইসেন্স প্রাপ্ত বন্দুকধারীর প্রত্যেককে নরখাদকটির সম্ভাব্য হত্যাকারী করে তোলার পক্ষে এ পুরস্কার উদ্যম যোগাতে যথেষ্ট। প্রচুর মাইনের বাছাই করা শিকারীদের নিয়োগ করা হয়। চেষ্টা সফল হলে তাদের বিশেষ পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়। 4,000 বন্দুক তো ছিলই, তার উপর 300-রও বেশি বিশেষ লাইসেন্স দেওয়া হয়। ল্যান্সডাউনে গাড়োয়াল রেজিমেন্টের যে সৈন্যরা মোতায়েন ছিল, ছুটিতে বাড়ি যাওয়ার সময়ে সঙ্গে নিজের রাইফেল নিয়ে যাবার অনুমতি দেওয়া হয় তাদের। নইলে অফিসাররা সিপাহীদের শিকার বন্দুক দেয়। প্রেসের মাধ্যমে চিতাটিকে মারতে সহায়তা করবার জন্য ভারতের সর্বত্র শিকারীদের কাছে আবেদন জানানো হয়। ঝপাং করে দরজা পড়ে যায় এমনি অসংখ্য ফাঁদের ভিতর ছাগলের টোপ বেঁধে গ্রামে ঢোকার পথে রাখা হয়। যে পথে নরখাদকটি বেশি চলে ফেরে সেই সব পথে ফাঁদগুলি পেতে রাখা হয়। মানুষের মরিতে বিষ মাখিয়ে রাখবার জন্য পাটোয়ারি ও অন্যান্য সরকারি কর্মচারীদের বিষ সরবরাহ করা হয়। সরকারি কর্মচারীরা প্রায়ই ভীষণ বিপদের ঝুঁকি ঘাড়ে নিয়ে সরকারি কাজের বাইরে যতটুকু সময় পায় সব সময়টা নরখাদকটার অনুসরণে ফেরে। এ কথা শেষে বললাম, কিন্তু কথাটি তুচ্ছ করবার নয়। এইসব নানা রকম এবং সংযুক্ত প্রচেষ্টার মোট পরিণতি দাঁড়ায় একটা সামান্য বন্দুকের গুলির চোট। এর ফলে চিতাটার পিছনে বাঁ পায়ের থাবায় ভাঁজ পড়ে, একটা আঙুলের সামান্য চামড়া উড়ে যায়, আর গাড়োয়ালের ডেপুটি কমিশনারের সরকারি নথিতে লেখা হয়, বিষক্রিয়ার কোনো কষ্ট পাওয়া দূরে থাকুক, মানুষের মরি থেকে বিষ খেয়ে চিতাটা দিব্যি ভালো থাকছে, শরীরে শক্তিও পাচ্ছে। 3টে চমকপ্রদ ঘটনা একটি সরকারি বিবরণীতে নথিভুক্ত আছে, আমি সেগুলো সংক্ষেপে বলছি। প্রথম, প্রেসের মাধ্যমে শিকারীদের আবেদন জানানোর ফলে 1921 সালে 2 তরুণ ব্রিটিশ অফিসার রুদ্রপ্রয়াগে হাজির হয়। তারা দৃঢ় প্রতিজ্ঞ নরখাদকটিকে মারবেই। রুদ্রপ্রয়াগের ঝোলা পুল দিয়ে চিতাটা অলকানন্দা নদীর এপার থেকে ওপারে যায়, ওদের এ কথা ভাবার কারণ কি আমি জানি না। যাই হোক, ওরা ঠিক করে ওই পুলের ওপরই ওদের সকল প্রচেষ্টা সীমাবদ্ধ রাখবে। রাত্রে যখন চিতাটা পুল পেরোবে তখন ওকে মারবে। ঝুলন্ত তারের ভার ধরে রাখবার জন্য পুলটির দুদিকে 2টি টাওয়ার আছে। একটি তরুণ শিকারী নদীর বাঁ দিকের টাওয়ারে বসে, ওর সঙ্গী বসে ডান দিকের টাওয়ারে। 2 মাস টাওয়ারে বসে কাটাবার পর বাঁ পারের শিকারীটি দেখে ঠিক ওর তলার খিলানের নিচ থেকে বেরিয়ে চিতাটি পুলে উঠল। পুলের বেশ খানিকটা অবধি চিতাটা যাওয়া অবধি অপেক্ষা করে ও গুলি ছোড়ে। চিতাটা যেমন ছুটে পুল পেরোয়, ডান দিকের টাওয়ার থেকে শিকারীটি 6 ঘোড়া রিভলভারের সবকটি গুলি ছোড়ে চিতাটির দিকে। পরদিন সকালে পুলের উপর যে পাহাড় বেয়ে চিতাটি উঠে গেছে তাতে রক্ত দেখা যায়। যেহেতু মনে করা হয় জখম অথবা জখমগুলি প্রাণান্তিক, বহুদিন ধরে তল্লাশি চলতে থাকে। বিবৃতিতে বলা হয়েছে, জখম হবার পর 6 মাস চিতাটি কোনো মানুষ মারেনি। যারা 7টি গুলির আওয়াজ শুনেছিল, জখম জানোয়ারটাকে খুঁজে বের করবার কাজে সহায়তা করেছিল, তারাই আমাকে ঘটনাটির কথা বলে। আমাকে যারা বলে তারা ওই 2 জন শিকারী সবাই ভেবেছিল প্রথম গুলিটা চিতাটার পিঠে লাগে, হয়তো পরের গুলিগুলোর কয়েকটা ওর মাথায় লাগে। সেই জন্যেই দীর্ঘদিন ধরে সযত্নে তল্লাশি চালানো হয়। রক্তচিহ্নের বিশদ বর্ণনা শুনে আমার মনে হয় চিতাটার শরীরে ও মাথায় জখম করেছে শিকারীদের এ বর্ণনা ভুল। রক্তচিহ্নের বর্ণনা আমি যেমনটি শুনি তা একমাত্র পায়ে জখম হলেই সম্ভব। আমার অনুমান যে নির্ভুল, পরে তা দেখে আমি খুবই সন্তুষ্ট হই। দেখি
বাঁ দিকে টাওয়ারের শিকারিটির গুলির ফলে চিতাটার পিছনের বাঁ পায়ের থাবা কুঁচকে ভাঁজ পড়েছে মাত্র। গুলিতে একটা আঙুলের একাংশ শুধু উড়ে গেছে। ডান তীরের শিকারিটির সবকটি গুলি বোধহয় লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। দ্বিতীয়, ঝাঁপ ফেলা ফাঁদে বন্দী হয়ে প্রায় 20টি চিতা মারা পড়ে। তারপর একটি চিতা একটা ফাঁদে ধরা পড়ে। সকলে ধরে নেয় ওটাই নরখাদক চিতা। হিন্দুরা ওটাকে মারতে চায়নি, ওদের ভয় নরখাদক যাদের মেরেছে তাদের আত্মা ওদের যন্ত্রণা দেবে। তাই এক ভারতীয় খ্রিস্টানকে ডেকে পাঠানো হয়। খ্রিস্টানটি থাকতো প্রায় 30 মাইল দূরে এক গ্রামে। সেই ঘটনাস্থলে পৌঁছবার আগে চিতাটি ফাঁদ থেকে পালায়, ফাঁদ ছিঁড়ে খুঁড়ে। তৃতীয়, একটি মানুষকে মেরে মরি নিয়ে চিতাটি একটা ছোট নির্জন জঙ্গলে বসে থাকে। পরদিন সকালে যখন নিহত ব্যক্তির তল্লাশি চলছে, দেখা যায় চিতাটি জঙ্গল ছেড়ে বেরোলো। সামান্য তারা খাওয়ার পর দেখা যায় ও একটা গুহায় ঢুকলো। তখনই গুহার মুখ কাঁটা ঝোপে বন্ধ করে বড় বড় পাথর এনে মুখে জমা করা হয়। প্রত্যেক দিন লোকজন জায়গাটা দেখতে যেতে থাকে। দিনে দিনে ভিড়ও বাড়ে। 5 দিনের দিন প্রায় 500 লোক জমা হওয়ার পর এক ভদ্রলোক আসেন। তার নাম করা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে তিনি একজন প্রভাবশালী ব্যক্তি। বিবৃতির ভাষায় বলতে গেলে তিনি সতাচ্ছিল্যে বলেন, গুহায় কোনো চিতা নেই। গুহা মুখ থেকে তিনি কাঁটা ঝোপ সরিয়ে দেন। যেই কাঁটা ঝোপ তুলে ফেলেন, অমনি চিতাটা হঠাৎ গুহা থেকে ধেয়ে বেরিয়ে আসে। ওখানে যে প্রায় 500 লোক জমায়েত হয়েছিল তাদের ভিতর দিয়ে অবহেলে পালিয়ে যায়। চিতাটি নরখাদক হবার অব্যবহিত পরেই এই ঘটনাগুলো ঘটে। চিতাটি যদি পুলে মারা পড়ত, ফাঁদের ভেতর গুলিতে মরত, গুহাতে চিরবন্দী থাকত, তাহলে বহু শত লোক মারা পড়ত না। বহু বছর ব্যাপী দুর্ভোগের হাত থেকে গাড়োয়াল রেহাই পেত।